এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস টুডে ব্রট ইউ বাই অঙ্কুর বাইকন প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনি। শুরু করছি এক্সপ্রেস টুডে। অভিনব কায়দায় মাছের আড়ালে বাংলাদেশের গাঁজা পাচারের বড় ছক বানচাল করল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের ভাজনঘাট এলাকায় একটি মাছের গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 5 কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত গাড়ি চালক পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, ভাজনঘাট ব্রিজের উপর একটি মাছের গাড়ি আটকানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি থেকে লাফিয়ে চম্পট দেয়, আর যার ফলেই সন্দেহ বাড়ে পুলিশের। এরপর মাছের পেটি সরাতেই দেখা যায় মাছের বাক্সের ভিতরে প্লাস্টিকের প্যাকেটে থরে থরে সাজানো রয়েছে গাঁজা। উদ্ধার হওয়া গাঁজা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটাই দাবি পুলিশের। উদ্ধারস্থল থেকে সীমান্ত মাত্র 150 মিটার দূরে। সম্প্রতি উদ্ধার হওয়া বাংকারে 2 কিলোমিটারের মধ্যেই এই গাঁজা উদ্ধারের ঘটনা। এখন প্রশ্ন উঠছে, ওই বাংকারে গাঁজা মজুদ রয়েছে কিনা। জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনাকে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। পলাতক চালক ও পাচার চক্রের সঙ্গে জড়িতদের ধরতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল, তাই এই পবিত্র স্থানটি 51 সতীপীঠের মধ্যে অন্যতম। ভক্তদের কাছে তাই এই স্থানটির অন্যরকম মাহাত্ম্য। ক্ষীরগ্রামের সতীপীঠে সারা বছর মা যজ্ঞদা মূর্তি ক্ষীর দিঘির জলে থাকেন। প্রতি বছর 31শে বৈশাখ ধুমধাম করে পালিত হয় মঙ্গলকোটের ক্ষীরগ্রামের মা যজ্ঞদা দেবীর পুজো। ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে ক্ষীরগ্রামে তখন উৎসবের আমেজ। পুজো উপলক্ষে বসে বড় মেলা। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর দর্শনার্থী আসেন মা যজ্ঞদা দেবীর দর্শনে। এই পুজোটাকে নিয়ে, যজ্ঞদা মায়ের পুজো নিয়ে এই দেশের, এই বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে এই ক্ষীরগ্রামে একটা অন্যরকম আবেগ কাজ করে। প্রত্যেক বছরের প্রত্যেকটা বাড়িতে, এখানে যত বাড়ি দেখছেন প্রত্যেকটা বাড়ির লোকে এই পুজোটার জন্য একটা অন্যরকম তাদের একটা কি বলবো, একটা আবেগ কাজ করে এই পুজোতে। দেখুন প্রত্যেকের বাড়িতেও লোক আসবে। শোনা যায়, কোনো এক কালে হরিদত্ত নামে এক রাজাকে দেবী স্বপ্নাদেশ দেন, আর তারপরই রাজার উদ্যোগে শুরু হয় এই পুজো। সেই আমলে পুজো হতো নরবলি দিয়ে। রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন। প্রতি বছর বলি হতে হবে গ্রামেরই কোনো পরিবারের সদস্যকে। কথিত আছে, একদিন এক পূজারী ব্রাহ্মণের পালা পড়ে। একমাত্র পুত্রকে নিয়ে ব্রাহ্মণী ভোর রাতে গ্রাম ছেড়ে পালাতে যান, কিন্তু মাঝপথে দেবী তাঁদের দেখা দিয়ে অভয় দেন। তারা গ্রামে ফিরে আসেন। সেই থেকে নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ বলি। লোক তো আমরা বছরের পর বছর প্রত্যেক বছরে বেরিয়ে চলেছে। লক্ষাধিক লোকের সমাগম, আর মেলা চলছে মোটামুটি 26-27 বৈশাখ থেকে একদম 10ই জ্যৈষ্ঠ। 15-16 দিন আমরা মেলা এরকমই ভিড় থাকে। দেবী যজ্ঞদার ভৈরবের নাম ক্ষীরেশ্বর বা ক্ষীরকণ্টক। সেই থেকে গ্রামের নাম হয়েছে ক্ষীরগ্রাম। দেবী সারা বছর গ্রামের পশ্চিমে ক্ষীর দিঘির জলে ডুবে থাকেন। মহাপূজার দিন তাকে তুলে মন্দিরে নিয়ে আসা হয়। দিঘির দক্ষিণ পশ্চিমে বড় শাঁখারির ঘাটেই নাকি দেবী ছদ্মবেশে শাঁখারির থেকে শাঁখা কিনেছিলেন, তাই পুজোর দিন শতবারা এই ঘাটে শাঁখা কিনে দেবীকে নিবেদন করে ও নিজেরাও পড়েন। খুবই আনন্দ লাগে আমার এখানে, যেহেতু আমি এখান থেকে, আর আমার পাশের গ্রামই আমার গ্রাম শীতলগ্রাম, তো আমি এখানে এই কিলোগ্রাম থেকে এখান থেকে পড়াশুনো করেছি, আর প্রতি বছরই পুজোর সময় আমি আসি। কেমন লাগে? খুব ভালোই লাগবে, এটা তো স্বাভাবিক, কারণ আমার তো এখানে প্রতিবারই আমি আসি। একটা মায়ের টান আছে, আমাকে আসতেই হয়, আমি আসি। শোনা যায়, প্রাচীন যজ্ঞদা মূর্তিটি একসময় হারিয়ে গিয়ে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এই গ্রামে যজ্ঞদা দেবীর একটি মন্দির নির্মাণ করান। সম্ভবত তাঁরই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভুজা মহিষ মর্দিনীর মূর্তি তৈরি করেন দাইহাটের প্রস্তর শিল্পী নবীন চন্দ্র ভাস্কর। এই অনুষ্ঠানটা তো বহু যুগ যুগান্তর ধরে হয়ে আছে, এবং এখানকার শুধু আমাদের মঙ্গলকোট বলে না, গোটা ভারতবর্ষের লোক এখন কিন্তু এই তীর্থস্থানে আসে, এবং এই
পরিধিটা দিনের দিন বাড়ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে পর্যটন এইগুলোকে পর্যটন শিল্পের মধ্যে এনেছে এবং তীর্থস্থানগুলোকে ব্যাপক উন্নতি। কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গেই উঠে আসে হারিয়ে যাওয়া পুরনো যোগ্যতা দেবীর মূর্তিটি। আনন্দে গ্রামের মানুষ গড়ে তোলেন আরও একটি মন্দির। নতুন মূর্তি পুজোর সময় ছাড়া সারা বছর জলে থাকলেও পুরনো মূর্তি এখন সারা বছরই মন্দিরে দেখতে পাওয়া যায়। 51 সতীপীঠের এক অন্যতম সতীপীঠ ক্ষীরগ্রামের মা যোগাদা মায়ের মন্দির। প্রতি বছরের 31শে বৈশাখ এই যোগাদা মায়ের পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোকে ঘিরে গোটা গ্রামে বসেছে মেলা। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর মানুষ কিন্তু আসে এই যোগাদা মায়ের দর্শন করতে। ক্ষীরগ্রাম থেকে শঙ্কু কর্মকার, এক্সপ্রেস নিউজ। প্রায় 2 কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার নকুণ্ডা সমবায় সমিতির অস্থায়ী কর্মী। ঘাটাল থেকে পাকড়াও গোঘাটের সোমা পাল পলাতক আরও এক অভিযুক্ত। প্রায় 2 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে গ্রেফতার করা হলো গোঘাটের নকুণ্ডা সমবায় সমিতির এক মহিলা অস্থায়ী কর্মীকে। ধৃতের নাম সোমা পাল, তার বাড়ি গোঘাটের নকুণ্ডা গ্রামে। বুধবার দুপুরে তাকে আরামবাগ আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নকুণ্ডা সমবায় সমিতির প্রায় 2 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় মোট 3 জনের বিরুদ্ধে গোঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত নেমে পুলিশ এর আগে লক্ষণ মালিক নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল, যিনি বর্তমানে জেলেই আছে। গতকাল গোপন সূত্র পেয়ে গোঘাট থানার পুলিশ ঘাটাল থেকে এই মহিলা অস্থায়ী কর্মী সোমা পালকে গ্রেফতার করে। এই ঘটনায় বিশ্বজিৎ মালিক নামের আরও এক অভিযুক্ত এখনও পলাতক। পুলিশ তার খোঁজ চালাচ্ছে বলেই জানা গেছে। সমবায় সমিতির প্রায় 2 কোটি টাকার এই বিশাল অঙ্কের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের তদন্তে আর কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডেতে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস টুডে। অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড ইস্টার্ন ইন্ডিয়াতে সর্ববৃহৎ ইথানল প্রস্তুতকারক। এছাড়াও এক্সট্রা ন্যাচারাল অ্যালকোহল, ইন্ডিয়ান মেড ফরেন লিকার, নুন তৈরিতে কয়েক কদম এগিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস কাজ করে চলেছে অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড। অঙ্কুর গ্রুপ, ধুবি, ধানবাদ, ঝাড়খণ্ড 828205। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস টুডে। পেহেলগাঁও কাণ্ডের পরে কাশ্মীর ভ্রমণ বাতিল করে অন্য জায়গায় বেড়াতে যাওয়ার সন্ধান ইতিমধ্যেই শুরু হয়েছে। জঙ্গি হানার পরে হুহু করে নামতে শুরু করেছে কাশ্মীরের পর্যটন ব্যবসার গ্রাফ। সেই সঙ্গে হিড়িক পড়েছে বিকল্প ভ্রমণের সন্ধানের। ফলে কাশ্মীরের স্বাদ এখন সিকিমে মেটাচ্ছে পর্যটকরা। সিকিমের গ্যাংটক, লাচুং আর 0 পয়েন্টে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে পর্যটন ব্যবসা একেবারেই ভেঙে পড়েছে। পর্যটকরা কাশ্মীর থেকে মুখ ফিরিয়েছেন। মানুষ এখন বরফের স্বাদ মেটাতে সিকিমের গ্যাংটকে ভিড় জমিয়েছে। গ্যাংটকের এমার্জেন্সি মার্কেটে পর্যটকদের ভিড়। কোথাও গানের অনুষ্ঠান হচ্ছে তো কোথাও নাচের অনুষ্ঠান, কোথাও আবার চলছে হস্তশিল্পের মেলা। গ্যাংটকে থাকছে ভিউ পয়েন্ট, গানথান মনসিট, ওয়াটারফলস, রক গার্ডেন, রোপওয়ে সহ একাধিক স্থানের দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে পর্যটকদের উৎসাহ চোখে পড়ার মতো। তবে লাচুং, ইয়ামথাং ভ্যালি সহ একাধিক দর্শনীয় স্থান থাকলেও উত্তর সিকিমের 0 পয়েন্ট পর্যটকদের কাছে বেশি আকর্ষণীয়। প্রায় 14,000 ফুট উঁচুতে অবস্থিত 0 পয়েন্ট সাদা বরফের চাদরে ঢাকা পাহাড়। 0 পয়েন্ট, যা সিকিমের লাচুং এর কাছে অবস্থিত, এটি একটি মন্ত্রমুগ্ধকর স্থান। কাশ্মীরের মতো মনে হচ্ছে, বিকল্প কাশ্মীর মনে হচ্ছে এটা। এখন আপাতত কাশ্মীর আগে ঠান্ডা হোক, তারপর আবার নেক্সট টাইম কাশ্মীর যাওয়া যাবে। কিন্তু আপাতত এটাকে অন্যদিকে বরফের মাঝে রৌদ্রের ঝলকানি, নীল আকাশ, এক অপূর্ব দৃশ্য। চারদিকে তাকালে শুধু বরফের চাদরে মোড়া পাহাড়। এক কথায় সিকিমের পর্যটকদের উপস্থিতি বর্তমান অর্থনীতিকে অনেকটাই চাঙ্গা করেছে। সিকিমের পয়েন্ট 0 এলাকায় বরফের স্বাদ নিতে গেলে তার আগে ওয়াংথাং ভ্যালিতে এখান থেকেই গরমের জিনিস নিয়ে সংগ্রহ করে এখান থেকেই উঠে যায়। ওয়াংথাং ভ্যালি থেকে রানা ঘোষ, এক্সপ্রেস নিউজ। বিজেপি বিধায়কের নিজের গ্রামেই সমবায় সমিতি নির্বাচনে প্রার্থী দিতে ব্যর্থ হল বিজেপি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাওড়া সমবায় সমিতি দখল করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
প্রার্থী দিতে ব্যর্থ বিজেপি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি দখল করল তৃণমূল। ঘটনাটি ঘটেছে গোঘাট 1 নম্বর ব্লকের শাওড়া অঞ্চলে, যা গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের নিজের গ্রাম। মঙ্গলবার ছিল শাওড়া সমবায় সমিতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই এলাকায় পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। সমবায় সমিতির মোট 9টি আসনে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী দেয়, কিন্তু আশ্চর্যের বিষয়, স্থানীয় বিজেপি বিধায়কের গ্রাম হওয়া সত্ত্বেও বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি নির্বাচনের জন্য। এর ফলস্বরূপ মনোনয়ন জমা দেওয়ার দিনেই তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাওড়া সমবায় সমিতির নিয়ন্ত্রণ হাতে নেয়। বিজেপি বিধায়কের নিজের এলাকায় বিজেপি প্রার্থী দিতে না পারাকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, তাতে অন্য কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে প্রার্থী দেওয়ার সাহস পায়নি। মমতা ব্যানার্জি যে উন্নয়ন, কৃষকের যে উন্নয়ন, কৃষকের যে কিষাণ ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে তাদের যে সুবিধা সুযোগ পাইয়ে দেওয়া, এবং তার সাথে সাথে কৃষক বন্ধু, কৃষকের জন্য আজকে মমতা ব্যানার্জির সরকার, কৃষক যদি 60 বছরের নিচে মারা যায় তার যে ডেথ বেনিফিট আজকে সর্বত্র দিচ্ছেন মমতা ব্যানার্জি। তাই বাংলার মানুষ, এই শাওড়া অঞ্চলের মানুষ, গোঘাটের মানুষ বুঝে নিয়েছে মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই, মমতা ব্যানার্জি। শাসক দলের আরও অভিযোগ, বিধায়ক বিশ্বনাথ কারককে এলাকায় দেখাই যায় না, তাকে এখন দূরবীন দিয়ে দেখতে হয়, ফলে মানুষ তার উপর আস্থা হারিয়েছে। একটা সাধারণ মানুষের বিপদের সময় যে বিধায়ক তিরপল নিয়ে তার পাশে দাঁড়াতে পারে না, তাকে এলাকার মানুষ বিধায়ক হিসাবেই মানে না। শুধু নামকা বাস্তে কোনো রকমে জয়লাভ করে তিনি এই এলাকা থেকে দূরে ওই তারকেশ্বর না আরামবাগে কোথায় রয়েছে, ওনাকে এলাকার মানুষ দেখতে পায় না। এটা আমাদের। অন্যদিকে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ভোট মানেই তৃণমূলের ছাপ্পা এবং র্যাগিং। সেই সব ঝামেলা থেকে দূরে থাকার জন্যই তারা সমবায় নির্বাচনে প্রার্থী দেননি। সব মিলিয়ে বিজেপি বিধায়কের নিজের গ্রামেই তৃণমূলের এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে উপলক্ষে আসানসোলের বিশেষ সংশোধনাগারে জেলা আইনি কর্তৃপক্ষ ও সংশোধনাগার কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ। আবেগঘন মুহূর্ত তৈরি হলো সংশোধনাগার চত্বরে। কেউ দীর্ঘ 4 বছর, কেউ 4 মাস, কেউ আবার 6 মাস পরিবারের সঙ্গে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন। এরা প্রত্যেকেই বন্দী রয়েছে আসানসোল বিশেষ সংশোধনাগারে। অবশেষে জেলা আইনি কর্তৃপক্ষ আসানসোল সংশোধনাগারের উদ্যোগে এরা দেখা করলেন পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের সঙ্গে। ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে উপলক্ষে বন্দীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকার কর্মসূচি হয়ে গেল আসানসোল বিশেষ সংশোধনাগারে। এদিন জেলা আইনি কর্তৃপক্ষ, আসানসোল বিশেষ সংশোধনাগার ও পুলিশ প্রশাসনের উদ্যোগে 4টি বিচারাধীন বন্দী ও একজন সাজাপ্রাপ্ত বন্দী নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করার ব্যবস্থা করেন। আসানসোল বিশেষ সংশোধনাগার সূত্রে জানা গেছে, এই 5 জন বন্দী দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আসানসোল সংশোধনাগারে বন্দী থাকা অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার একটি প্রয়াস করান আসানসোল জেলা আইনি কর্তৃপক্ষ ও জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ। আমার মন খুব কেঁদেছিল তখন, এবং আমি যখন কারাগারে আমার কাজের সূত্রে ভিজিটে আসি, ওনাদের সাথে পার্সোনালি যখন কথা বলি, ওনাদের অনেকের কাছ থেকে শুনেছি যে আমাদের কিছু একটা ব্যবস্থা করুন ম্যাডাম, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করতে পারি। আমার PLV যারা প্যারালিগাল ভলেন্টিয়ার্স আছেন তাদেরকে আমরা পাঠিয়েছিলাম, এবং স্পেশালি আমরা তাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা কিভাবে তাদেরকে চ্যানেলাইজ করব, এবং তাদেরকে একটা কাউন্সিলিং আমরা করেছিলাম আমাদের তরফ থেকে। 5টি পরিবারের সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জেলের ভিতরে প্রবেশ করানো হয়। দেখা করানো হয় ওই জেলে বন্দী থাকা 5টি পরিবারের সদস্যদের সঙ্গে। দীর্ঘদিন পর নিজের প্রিয়জনকে কাছে পেয়ে আবেগে ভাসলেন প্রত্যেকেই। ভালোও লাগলো, খারাপও লাগলো। বৌমাটাও আমার পর লয়, কিন্তু ছেলে যে মারা গেছে তো ওইটাও তো মনে হয়েছে আমার। বলুন, আপনার পেটের ছেলে যদি মারা যায়, কেউ মেরে দেয়, এটা আপনার মনটা কেমন হবে? আজকে বেশি মনে হয়েছে, আজ আমার বেশি আগুন উঠে গেছে। এ বিষয়ে আসানসোল বিশেষ সংশোধনাগারের জেল সুপার বলেন, 4জন ফ্যামিলি, 4জন ইনমেটস, 5জন ইনমেটসের ফ্যামিলি এসেছে। এরা কি সবাই বিচারাধীন না বিচারাধীন? একজন সাজাপ্রাপ্ত। কিছু অ্যাটাচমেন্ট না, এই যে ধরুন মার মেয়ের দীর্ঘকাল পরে একটা মিলন, হ্যাঁ, সেই অ্যাটাচমেন্টটা হয়তো না দেখলে মুখে প্রকাশ করা যায় না, বলে প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। এই বিশেষ কর্মসূচি উপলক্ষে সংশোধনাগারে উপস্থিত ছিলেন আসানসোলের SDO বিশ্বজিৎ ভট্টাচার্য, DC সেন্ট্রাল ও জেলা আইনি কর্তৃপক্ষ এবং জেল সুপার।
আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডে এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ তার 24 বছর পূর্ণ করলো। এই সুদীর্ঘ যাত্রাপথে তাদের কষ্টদায়ক উন্নতি হয়েছে, কষ্টের মধ্যে দিয়ে তারা অনেক উন্নতি করেছে, সেজন্য এক্সপ্রেস নিউজকে আমার আন্তরিক শুভেচ্ছা। এক্সপ্রেস নিউজ আগামী দিনে আরও নির্ভীক খবর পরিবেশনা করুক, আরও মানুষের মধ্যে তাদের প্রচার পাক, প্রসার হোক, এই কামনা করি। আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা রইল এক্সপ্রেস নিউজের সকল কর্মীর প্রতি, সকল সাংবাদিকদের প্রতি। খুবই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আগামী দিনের পথ চলা যেন আরও মসৃণ হয় এবং সংবাদ মাধ্যম আমাদের গণতন্ত্রের একটা অন্যতম পিলার, সেই ভূমিকা এত সুন্দর করে আপনারা পালন করছেন এবং এর জন্যে আমি আগাম আরও শুভেচ্ছা জানাচ্ছি, আরও ভালো হোক। এক্সপ্রেস নিউজ জনপ্রিয় একটি বৈদ্যুতিন মাধ্যম। তারা তাদের 24 বছরের পথ চলা আগামী 10ই জুন অতিক্রম করবে। আন্তরিক শুভেচ্ছা জানাই এই বৈদ্যুতিন চ্যানেলের যারা সাবস্ক্রাইব করেন, যারা দেখেন, যারা দর্শক, তাদের প্রত্যেককে। নির্ভীক খবর পরিবেশন করার জন্য সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকাটা আপনারা দায়িত্বশীল হিসাবে সেই ভূমিকাকে পালন করবেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মজবুত হলে দেশের ভিত্তিভূমিও মজবুত হয়। তাই নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে যে জায়গায় আপনারা প্রশংসনীয়ভাবে যেভাবে আপনারা এগিয়েছেন গত 24 বছরে, ঠিক সেইভাবেই আগামী দিন আপনারা এগিয়ে যাবেন। এই শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।